আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লেবাননে দিনভর বেপরোয়া ইসরায়েলি হামলায় বিপুল প্রাণহানির পর ইসরায়েল জুড়ে ভয়াবহ আঘাত হেনেছে হিজবুল্লাহ। লেবাননের মাটি থেকে উত্তর ইসরায়েলে বড়সড় হামলা চালিয়েছে হামাসও। একই সঙ্গে দখলদারদের লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। হিজবুল্লাহর সহায়তায় সরাসরি যুদ্ধে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইসরায়েলিরা চোখ মেললেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভয়াবহ দৃশ্য দেখছেন আর আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটোছুটি করছেন। প্রায় ৩ লাখ ইসরায়েলি জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে সেখানে আশ্রয় নিয়েছেন। হাইফা শহর এখন জনমানবহীন। এর মধ্যেই এক ইসরায়েলি সেনা কর্মকর্তা স্বীকার করেছেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমাহীন এবং তাদের পরাজিত করা সম্ভব নয়। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজার যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাবে দখলদারদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। মঙ্গলবার তারা ইসরায়েলি শহর আফুলার পশ্চিমে মেগিদ্দো সামরিক বিমানবন্দর এবং রামাত ডেভিড ঘাঁটিতে আঘাত হানেন। সংগঠনের তরফে জানানো হয়, মেগিদ্দো সামরিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ফাদি-1 এবং ফাদি-2 রকেটের মাধ্যমে ৩ দফা হামলা চালান তাদের যোদ্ধারা। রামাত ডেভিড ঘাঁটি এবং বিমানবন্দরে আঘাত করা হয় এক ঝাঁক ফাদি-2 মিসাইলের মাধ্যমে। এ সময় বেশ কিছু ফাদি-1 রকেটের মাধ্যমে উত্তর ইসরায়েলের প্রধান লজিস্টিক সহায়তা এবং পরিবহন কেন্দ্র আমোজ ঘাঁটিতেও হামলা করা হয়। সীমান্ত থেকে ৬০ কিলোমিটার গভীরে জাখরুন এলাকার একটি বিস্ফোরক কারখানায়ও ফাদি-2 রকেটের ঝাঁক পাঠান প্রতিরোধ যোদ্ধারা। আল মায়াদিনের দক্ষিণ লেবানন প্রতিনিধি জানান, মঙ্গলবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হেভি রকেটের ৪টি ব্যারেজ নিক্ষেপ করা হয়। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হামলার পর আফুলা, জিনজার, ইয়াফিয়া, আল নাসেরিয়া, মিগদাল হাইমেক, মাজরা সহ অধিকৃত গোলান এবং আল জলিল ও হাইফার বিশাল এলাকা জুড়ে আকাশ হামলার সাইরেন বাজানো হয়। সোমবারও উত্তর ইসরায়েলে সিরিজ হামলা পরিচালনা করে হিজবুল্লাহ। দখলদার সেনাদের অবস্থান এবং ঘাঁটিগুলোর বিরুদ্ধে এদিন ৭ দফা হামলা চালানো হয়। বিশেষ করে যে টার্গেটগুলোতে অভিযান পরিচালিত হয় সেগুলো হলো নর্দার্ন কোর রিজার্ভ সদর দপ্তর, আল জলিল ডিভিশন রিজার্ভ ঘাঁটি, টাইবেরিয়াস হ্রদের উত্তর পশ্চিমে আমিয়াদ ঘাঁটির কয়েকটি লজিস্টিক গুদাম এবং অধিকৃত হাইফা শহরের উত্তরে জেভুলুন এলাকায় অবস্থিত রাফায়েল সামরিক শিল্প কমপ্লেক্স। অধিকৃত গোলানের ইয়োভ ব্যারাকে অবস্থিত মিসাইল অ্যান্ড আর্টিলারি ব্যাটালিয়নের সদর দপ্তরের পাশাপাশি টাইবেরিয়াস হ্রদের পশ্চিমে নিমরা ঘাঁটিতে উত্তরাঞ্চলের প্রধান গুদামগুলোতেও ২ বার হামলা চালানো হয়। তাছাড়া সাফাদের উত্তর পশ্চিমে ইসরায়েলের আইন জেইতিম ঘাঁটিতে নর্দার্ন কোরের সদর দপ্তর হামলার কবলে পড়ে। আগের হামলার ধারাবাহিকতায় এদিনও জেভুলুনে রাফায়েল মিলিটারি ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালান হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলি মিডিয়াগুলো বলেছে, সোমবার সন্ধ্যায় সাইরেন বেজে উঠলে উত্তর ইসরায়েল এবং হাইফা শহরের বসতি স্থাপনকারীরা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে দৌড়ঝাঁপ শুরু করেন। ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর হামলার কারণে এদিন হাইফা শহর এবং উত্তর ইসরায়েলের আশপাশের এলাকাগুলোতে একযোগে সাইরেন বাজানো হয়। তারা জানান, প্রায় ১৮০টি প্রজেক্টাইল এবং একটি ড্রোন ইসরায়েলের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। বিভিন্ন মিডিয়া বলছে, এরপর মোট ৩ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের খবরে বলা হয়, লেবানন থেকে বেপরোয়া দূরপাল্লার রকেট ছোড়ার কারণে সমগ্র ইসরায়েলে স্পেশাল স্টেট অফ সিভিল ডিফেন্স জারি করা হয়েছে। এর আগে শুধু উত্তর ইসরায়েলে এই অবস্থা জারি থাকলেও এখন ইসরায়েল জুড়ে এই অবস্থা বিরাজ করছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাবে সোমবার ইসরায়েলে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাসের আল কাসাম ব্রিগেডস। এইসব ক্ষেপণাস্ত্র আগের মতো গাজা থেকে নিক্ষেপ করা হয়নি কিংবা দক্ষিণ ইসরায়েলেও আঘাত হানেনি। লেবাননের ভেতর থেকে পাঠানো এসব মিসাইল আঘাত হানে উত্তর ইসরায়েলে। এমন সময় কাসামের পক্ষ থেকে এই তথ্য জানানো হলো যখন লেবাননে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মাধ্যমে হামাস জানান দিয়েছে, এই যুদ্ধে হিজবুল্লাহ এবং হামাস একা নয়, তারা পরস্পর লেবানন এবং গাজার জনগণের পক্ষে ছিল এবং থাকবে। এছাড়া গাজায়ও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড হামলা চালিয়েছে আল কাসাম। সোমবার তারা রাফা শহরের উত্তরে হানাদার বাহিনীর সরবরাহ লাইন বরাবর জায়নবাদী সাঁজোয়া যানগুলোর একটি বহরে আকস্মিক হামলা চালান।
ইস্টার্ন জর্জ ইন্টারসেকশন পার হওয়ার সময় তাদের যোদ্ধারা আল ইয়াসিন 105 শেল এবং গেরিলা এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে ইসরায়েলের 3টি D9 সামরিক বুলডোজার এবং 2টি মার্কাভা ট্যাঙ্কে সফলভাবে আঘাত হানেন। এদিন গাজায় মর্টার ওমর আল কাসিম ফোর্স এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড যৌথভাবে জায়নবাদী সেনাদল এবং তাদের গাড়িগুলোর ওপর হেভি ক্যালিভার মর্টার শেলের একটি ব্যারেজ নিক্ষেপ করেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মঙ্গলবার জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তাদের যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির একটি ইসরায়েলি অবস্থানে আল আফরাদ ড্রোন ব্যবহার করে সফলভাবে হামলা চালিয়েছেন। এ সময় দ্রুত গতিতে শত্রুদের আস্তানাগুলো গুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। আগের দিনও একই ধরনের ড্রোন ব্যবহার করে ইসরায়েলের জর্ডান ভ্যালিতে হামলা চালিয়েছিল ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। সেদিন জর্ডান ভ্যালিতে এক ঝাঁক ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয় বলে জানায় আল মায়াদিন। প্রেস টিভির খবরে বলা হয়, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জোটের বড় গোষ্ঠীগুলো লেবাননে ইসরায়েলের স্থল হামলা সরাসরি মোকাবিলা করতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জোটের এক সিনিয়র নেতা জানান, তাদের মধ্যে বেশ কিছু বিষয় ঐক্যমত্য হয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইহুদিবাদী শত্রুর সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় হিজবুল্লাহর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধে প্রবেশ করবেন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ওই নেতা আরও বলেন, ইরাক এবং সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলি অবস্থানগুলোর উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা বর্ষণ অব্যাহত থাকবে। তার তথ্য মতে, যুদ্ধে যারা সরাসরি অংশ নেবে তাদের মধ্যে রয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট, কাতাইব হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড, হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবাহ ও সৈয়দুশ শুহাদা ব্রিগেড সহ কয়েকটি দল ও গ্রুপ। এদিকে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ সিস্তানি লেবাননের ওপর ইসরায়েলের পাশবিক হামলা বন্ধে সর্বাত্মক চেষ্টার আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননের প্রতি নিজের সংহতির কথাও ঘোষণা করেন। ইসরায়েলি সেনাবাহিনীর এয়ার ডিফেন্সের সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোভিকা হাইমোভিচের বরাতে ইসরায়েলি মিডিয়া বলেছে, সোমবার 180টিরও বেশি মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এবং স্রেফ 1 ঘণ্টার মধ্যে এই পরিমাণ ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা দেখিয়েছেন তারা। হিজবুল্লাহ এখনও পূর্ণ সক্ষমতা নিয়ে হামলা শুরু করেনি মন্তব্য করে তিনি বলেন, ইসরায়েল যে বলছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুদের 50% ধ্বংস হয়েছে, এর সঙ্গে একমত নন তিনি। হাইমোভিচ বলেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা সীমাহীন এবং এটি বিলীন হওয়ার মতো নয়। তিনি গুরুত্বের সঙ্গে বলেন, ইসরায়েল গত 2 দিনে যা দেখেছে তা হিজবুল্লাহর প্রকৃত সক্ষমতার ভগ্নাংশ। এর চেয়েও ভয়াবহ হামলা করতে তারা সক্ষম। এর আগে ইসরায়েলি মিলিটারি ডিফেন্স ডিরেক্টরেটের গবেষণা বিভাগের সাবেক নিরাপত্তা উপদেষ্টা রিজার্ভ মেজর জেনারেল ইয়াকভ আমিদ্রোর বলেন, হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংসের কাছাকাছিও যেতে পারেনি ইসরায়েল। চ্যানেল 14কে সোমবার তিনি বলেন, হিজবুল্লাহর কাছে অন্তত 1 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। আমরা যদি 30,000ও ধ্বংস করি, অবশিষ্ট আছে আরও 70,000, যা হামাসের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের 7 গুণ বেশি। সুতরাং হিজবুল্লাহকে পরাজিত করা থেকে অনেক দূরেই অবস্থান করছে তেল আবিব। হামাস বলেছে, লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলা এই সরকারের নাৎসি চরিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, লেবানন ও লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসী হামলায় শত শত মানুষ নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, হামাস এই বর্বরচিত ও বিস্তৃত আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে মনে করে। গাজা উপত্যকায় নিজের ঘোষিত লক্ষ্যগুলো অর্জন করতে না পেরে নেতানিয়াহু এখন সর্বত্র যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। লেবাননে নয়া হঠকারিতার ব্যাপারে ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, লেবাননের শহর ও গ্রামগুলোতে হামলা চালানোর জন্য ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে লেবাননে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান। তিনি এ ধরনের মানবতাবিরোধী হামলার ব্যাপারে নীরব থেকে উল্টো তেল আবিবকে সবরকম পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেন। কানানি বলেন, প্রায় 1 বছর ধরে গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ইসরায়েলের তৃষ্ণা মেটেনি। এবার তারা লেবানন সহ গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে যুদ্ধের দাবানলে পোড়াতে চায়। তিনি ইসরায়েলের এই বেপরোয়া আচরণের লাগাম টেনে ধরতে জরুরি ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারিত্ব ও বর্ণবাদ অবসানের দাবি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও বর্ণবাদের অবসান ঘটাতে হবে এবং অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যে বিশ্বে গাজায় বেসামরিক নাগরিকদের নির্দয়ভাবে হত্যা করা হয়, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নারী ও শিশুদের রক্ত ঝরায় এবং যে বিশ্বে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, সেই বিশ্বে শান্তি ও উন্নয়নের কোনো নিশ্চয়তা থাকে না। ভাষণে পেজেশকিয়ান পশ্চিম এশিয়া অঞ্চল থেকে নিঃশর্তভাবে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার আহ্বান জানান। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের গ্রাম ও শহরগুলোর ওপর সোমবার ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হন। মন্ত্রণালয় প্রাণহানির বিবরণ দিয়ে বলেছে, নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু ও ৫৮ জন নারী রয়েছেন। আন্তর্জাতিক সমাজের সম্পূর্ণ নীরবতার সুযোগে সোমবার সকাল থেকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই ভয়ঙ্কর বিমান হামলা শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে। ইহুদিবাদী বাহিনীর একটানা এই হামলায় অন্তত ১,৬৪৫ ব্যক্তি আহত হন বলে মন্ত্রণালয় জানিয়েছে। লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সোমবার সারা দিন দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী প্রতিটি শহর ও গ্রাম এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোর উপর ভয়াবহ বোমা বর্ষণ করে। এছাড়া লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা ও বালবেক এলাকায়ও বিমান হামলা চালানো হয়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। সোমবার অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় সোমবার পর্যন্ত অন্তত ৪১,৪৩১ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেন তিনি। ডক্টর ইউনূস প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, যাই ঘটুক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি লক্ষ্যে সফল হতে পারেন। সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথাও তার কথায় উঠে আসে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সপ্তাহ ৬ আগে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া ওয়াকার বলেন, সংস্কারের মধ্য দিয়ে ১ থেকে ১.৫ বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত, তবে সেজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে জানিয়ে সেনাপ্রধান বলেন, তিনি প্রতি সপ্তাহেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করতে সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে সামরিক বাহিনীর সমর্থন রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। রয়টার্সকে ওয়াকারুজ্জামান বলেন, তিনি যে সেনাবাহিনীর নেতৃত্ব দেন তা রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। তার কথায়, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থায় কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন মন্তব্য করে তিনি বলেন, যদি কর্মরত কোনো সদস্য দোষী সাব্যস্ত হন অবশ্যই আমি ব্যবস্থা নেব। সেনাপ্রধান বলেন, রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। রয়টার্স লিখেছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে, যা সাধারণত প্রধানমন্ত্রীর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেনাপ্রধান যে ব্যবস্থার কথা বলছেন তা বাস্তবায়ন করতে হলে অন্তর্বর্তী সরকারকে সংবিধান সংশোধন করতে হবে। সেনাপ্রধান বলেন, সামগ্রিকভাবে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। একজন সৈনিকের রাজনীতি করা উচিত নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।